জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। হাজারীবাগের বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে পড়েছে বেশ কয়েকটি জুতা ও সুতার কারখানা। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে হাজারীবাগের ফিনিক্স ভবনে ৫ তলায় আগুন লাগে। একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে চামড়া ও সুতার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগেও আরও ২বার আগুন লেগেছিল ভবনটিতে। বারবার সতর্ক করা হলেও ভবন কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহত ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি যৌথভাবে কাজ করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। যে চামড়াগুলো যেখানে ছিল, যেখানে আমরা চামড়াটা ফিনিশ করি, প্রসেস করি, ওই চামড়ার মূলত ফ্লোরটা দিয়ে আগুন লাগছে। এখন আমি জানি না আমার কি অবস্থা। আমাদের 6টা মেশিনের দামে আছে 6 কোটি টাকার উপরে। তারপরে কাঁচামাল আছে, স্টোন আছে। আমরা সিজনের জন্য চায়না থেকে ইম্পোর্ট করছি অনেক টাকার মাল। গার্মেন্টস সেক্টর আছে, এখানে ফাস্ট ফুড আছে, বিভিন্ন কোম্পানিগুলো এখানে কাজ করে। আদতে এটা আমরা বলবো না যে এখানকার যে ধরনের প্রোডাক্ট রয়েছে অথবা প্রত্যেকটা ফ্লোরে যে ভিন্নতার একটা এক একটা ফ্লোর এক এক টাইপের, কোনোটা গার্মেন্টস, কোনোটা প্লাস্টিক দ্রব্যের আপনার স্টোর। সুতরাং এটা এখানে সেই হিসাবে যেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল এটা খুবই নগণ্য, একদম খুবই না বললেই চলে, একেবারেই স্বল্প মাত্রায় ছিল। সরকার আন্তরিক হলে ৬ মাসের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় তিনি একথা বলেন। ১ দশক পর দেশে ফেরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ইমরাদুল হক। বিমানবন্দর থেকে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ডক্টর আব্দুল মঈন খান সঙ্গে ছিলেন। জুলাই আগস্টের মধ্যে বিএনপির নির্বাচনের দাবির যৌক্তিকতা তুলে ধরেন তিনি। যে কোনো দেশে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে সেই গণতন্ত্রে বিশ্বাসের যে প্রতিফলন, সেই প্রতিফলন করার শুধু একটি মাত্র পথ রয়েছে। সেটা প্রতিফলন হতে পারে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। মানুষের ইচ্ছার প্রতিফলন হতে হবে এবং সেই প্রতিফলনের ফলশ্রুতিতে যেই দলটিকে দেশের মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দেয় তারাই দেশ চালাবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে বেশি সংস্কারের দরকার নেই। জনগণ 40 টাকায় চাল পাবে এমন সংস্কার প্রয়োজন। শুক্রবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। এ সময় জুলাই ঘোষণাপত্রে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলন অন্তর্ভুক্ত করার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। যেই দলের হোক, যেই মাত্রে হোক, এখন তা আওয়ামী লীগ নাই, তাহলে কারা, কার ইঙ্গিতে, কিসের আলামত? এখনো 80 টাকা চাল কিনতে হয়। 91 সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যেই সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। শেখ হাসিনাকে ভারত কোন স্ট্যাটাস রেখেছে সে বিষয়ে প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজস্ব স্বার্থ হাসিলের মাধ্যমে আওয়ামী লীগ দেশের মানুষের উপর জুলুম করেছে। দুপুরে কেআইবিতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, শেখ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে কাজ করেছে পতিত সরকার। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব আয়োজিত ছাত্রদল নেতা এইচএম খালেদ বীর প্রতীকের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিল করার বিষয়টি তিনি বারবার উল্লেখ করেন। শেখ পরিবারকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে পতিত সরকার
কাজ করেছে বলেও তিনি জানান। বলেন, ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভৎস রকমের দুর্নীতি করেছে বলেও দেশি বিদেশি দলটির অবৈধভাবে আর্থিক লেনদেনের তথ্য বেরিয়ে আসছে বলেও জানান বিএনপির সিনিয়র এই নেতা। এ সময় ছাত্রদল নেতা এটিএম খালেদ বীর প্রতীক হত্যার বিচার না হওয়া দুঃখ প্রকাশ করেন রিজভী। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশে তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে, ভারত কিভাবে তাকে রেখেছে, কোনো উত্তর দিতে পারছে না, কোনো ব্যাখ্যা দিতে পারছে না। দেবেন কি করে? এত বড় ভয়ঙ্কর দুর্নীতিবাদ তাকে যে আশ্রয় দিচ্ছে ভারত, তাহলে কিসের ভিত্তিতে? তার কোনো উত্তর নেই, এটা দিয়ে যাচ্ছে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার দুপুরে তার নিজ জেলা পঞ্চগড়ের মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার গুরুত্বপূর্ণ। শুক্রবার দুপুরের দিকে শীতবস্ত্র বিতরণকালে যোগ দিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। পঞ্চগড় পৌরসভার প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এই সময় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও জানান সার্জিস আলম। যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো দ্বিমত করব না, কিন্তু যদি এটা বলা হয় যে এবছরের জুন, এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। তো সেই জায়গায় আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। তো সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি। শেখ হাসিনাকে দেশে ফিরে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে দলের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে শহরের টাউন ফুটবল মাঠের নামে মানুষের ঢল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পরে একে একে বক্তব্য রাখেন জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও এই সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এক পর্যায়ে দুপুর 2:30টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমির। প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের নানা নির্দেশনা দেন তিনি। এই সময় ছাত্র জনতার আন্দোলনের সুফল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমিরে জামাত। একা থাকার দুঃখ বড় ভূতা, চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। জন আকাঙ্ক্ষা পূরণে আনুপাতিক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির প্রধান। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য তিনি এই দাবি জানান। বলেন, মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না, তার পরিবর্তন চায়। গত 53 বছর যেসব দল ক্ষমতায় ছিল, জনগণকে তাদের আর নতুন কিছুই দেবার নেই। ভারতের দোসরদের আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। চাঁদাবাজদেরকে, এই জায়গাকে জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। পরিবর্তন করতে হবে, সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা পিয়ার সিস্টেমে, ওই নিম্নকক্ষ বলেন, উচ্চ কক্ষ বলেন, সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে। প্রত্যেকটা ভোটারের
তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে, বাংলাদেশে জাতীয় সরকার হবে, নাহলে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে। আন্দোলন করব, সংগ্রাম করব, পিয়াস হিসাবে নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজউদ্দিন খান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এসব বলেন। ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী হিসাবে স্মৃতিচারণ করে বলেন, ঢাকা কলেজ সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামীতে দেওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা কলেজের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু। ভুলে গিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখানে আমরা যেন অনেক দূর এগিয়েছি, আমাদের আরো অনেক দূর যেতে হবে। এই জন্য আমার বিশ্বাস ঢাকা কলেজ সবসময় নেতৃত্ব দিয়েছে। ঢাকা কলেজের ছাত্ররা সর্বক্ষেত্রে এখন মেধার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাদের নেতৃত্ব দেওয়া সময়। নৌপথের নিরাপত্তা নিশ্চিত ও ঘাটে চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাত হোসেন। সকালে ভোলার দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে এসে তিনি এই নির্দেশ দেন। যাতে সিকিউর প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে। এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন, আমি আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আমি আসছি জায়গাটা দেখতে, কারণ আমাদের কাজ অতি সত্বর শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হতে হবে। অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত 15তম জাতীয় প্রকৃতি সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় পরিবেশ উপদেষ্টা আরও বলেন, নতুন প্রজন্ম যথেষ্ট প্রকৃতি বান্ধব, পরিবেশ রক্ষায় তাদের এগিয়ে আসতে হবে। মাটি, পানি, বায়ু রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার পাশাপাশি শব্দ দূষণ বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় আলোচনায় অংশ নিয়ে প্রকৃতি রক্ষায় সচেতনতা বাড়ানোর উপর জোর দেন বক্তারা। পরে পরিবেশ ও প্রকৃতি বিষয়ক বিভিন্ন কাজের জন্য নটরডেম কলেজ পরিবেশ ক্লাবের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। When we talk about environment, we have to remember few things. One is, environment is not only about rights of people, it's about rights of lives that cannot speak for themselves. So we have to be ecocentric in our approach and not anthropocentric. We have to put nature at the center and not development at the center, and then tailor cut nature. You can't tailor cut nature. Nature has its own rule to follow. লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় করেন। পরে চোফলডন্ডিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় চোফলডন্ডিতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা শোনেন শিল্প উপদেষ্টা। লবণের ন্যায্য মূল্য না পাওয়া, দালাল চক্রে দৌরাত্ম্য, চাষের জন্য খাস জমি বন্দোবস্তি না পাওয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন চাষিরা। উপদেষ্টা বলেন, লবণের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চোফলডন্ডিতে লবণ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এছাড়াও চাষিরা যেন লবণের ন্যায্য মূল্য পান সে বিষয়ে সরকার কাজ করছে। আমরা মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।
মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদের মতো ভয়ঙ্কর সময়কে আর ফিরে আসতে দেওয়া যাবে না এবং এর জন্য সকলকে একত্রিত থাকার প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। চিন্তক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদ এখনও সর্বত্র চলমান, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ী রাষ্ট্র একসাথে হয়ে তার সাথে শিকারী সাংবাদিকতা যুক্ত হলে অবস্থা ভয়াবহ হয় বলে মন্তব্য করেন বক্তারা। রাষ্ট্রের উত্থান বা পতনের সাথে সাংবাদিকতা জড়িত বলেও মন্তব্য তাদের। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুন। বলে না ফ্যাসিবাদের পতন হয়েছে বললে আমি একটু উৎসাহিত বোধ করি না। ফ্যাসিবাদ আশপাশেই আছে, এমনকি হয়তো আমাদের বিভাগের ভিতরেও আছে। সেই জন্য আপনাদের একটু করে হুঁশিয়ার থাকতে হবে। পতন হয়েছে না বলে ফ্যাসিবাদ চলমান, তবে চলছে কিভাবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের ঐক্য ধরে রাখা খুব জরুরি। ডিভিসিভ পলিটিক্স has divided this nation beyond imagination. Maoic politics has done a savagery on the nation of unlimited scale. যত দিন যাচ্ছে তত আরো ভালো দেখতে পাচ্ছি। আমাদের একসাথে থাকাটা খুব জরুরি এই বিপদ মোকাবেলাতে। গণমাধ্যম সংস্কারের জন্য বর্তমান সরকার কাজ করছে যা নিয়ে বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, পতিত স্বৈরাচার সরকার গণমাধ্যমকে নিজেদের প্রয়োজনে নেতিবাচকভাবে ব্যবহার করেছে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যম সংস্কার প্রস্তাব ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, কমিশন থেকে পাওয়া প্রস্তাবনা যাচাই বাছাই করা হবে, যার মধ্য দিয়ে গণমাধ্যমের জন্য একটি কাঠামো দাঁড় করানো হবে, যার প্রেক্ষিতে গণমাধ্যম গণমানুষের হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে 13 দফা সংস্কার প্রস্তাবনা তুলে ধরে সাংবাদিক নেতারা। 15 বছরে শেখ হাসিনার স্বৈরাচারী গভর্নমেন্ট ভয়ানকভাবে ইউজ করেছে। গণমাধ্যম আমাদের সংস্কার করার একটা প্রতিজ্ঞা আমরা করেছি, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটা কমিটমেন্ট। তো সেই আলোকে একটা গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছে এবং সেই সংস্কার কমিশনের কাজ খুব দ্রুতগতি, ওনারা পুরো বাংলাদেশেই ঘুরে বেড়াচ্ছেন। তো আমরা আশা করছি যে একটা খুবই ভালো একটা রিপোর্ট আমরা পাবো এবং রিপোর্ট পেলে সেটা নিয়ে আবার আমাদের মধ্যে ডিসকাশন হবে। দক্ষ চিকিৎসক তৈরিতে দুর্বল মেডিকেলকে সবল মেডিকেলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে সরকার। শুক্রবার সকালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সাথে মেডিকেল কলেজে স্বচ্ছ প্রক্রিয়ায় মানসম্মত শিক্ষকের নিয়োগ বাড়ানোর কথাও জানান তিনি। এবার ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেলে 5,380টি আসনের বিপরীতে আবেদন করেন 1,35,261 শিক্ষার্থী। দেশের 19টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা বলেন, মানসম্মত প্রশ্ন হওয়ায় সন্তুষ্ট তারা। সাধারণ জ্ঞান অংশে শহীদ আবু সাইদকে নিয়ে প্রশ্ন ছিল বলেও জানান তারা। যদি আমরা কোয়ালিটি ঠিক রাখতে না পারি, আমি যদি প্রফেসর দিতে না পারি, আমি যদি ভালো শিক্ষক না পাই, তাহলে আমার ভালো ডাক্তার কোত্থেকে তৈরি হবে? তো কাজে এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে, আমরা ভাবার চেষ্টা করছি এবং হয়তো ইনশাল্লাহ আমরা কিছু একটা করবো। প্রথমে সরকারি হাসপাতাল দিয়ে আমরা, সরকারি মেডিকেল কলেজ দিয়ে আমরা শুরু করবো। সেক্ষেত্রে কি বন্ধ করে দিবে না? বন্ধ করে, এটা বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে মার্চ করে দেবো। আমি শিক্ষকের ক্ষেত্রেও চাই যে ভালো শিক্ষকরা ওই লাইনে থেকে তাদেরকে পড়াবে, যাতে করে পড়াশোনাগুলো তাদের ভালোভাবে হয়। মিয়ানমার থেকে চালের প্রথম চালান দেশে পৌঁছানোর পর খালাস চলছে চট্টগ্রাম বন্দরের জেটিতে। এদিন শুক্রবার বিকেলে শুরু হয় খালাস প্রক্রিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে প্রায় 22,000 টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফেরে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকার মিয়ানমার থেকে 1,05,000 টন চাল ক্রয়ের চুক্তি করেছে। ভারতের চালের পাশাপাশি মিয়ানমার থেকে আমদানিকৃত চাল দেশের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। এছাড়া নতুন করে পাকিস্তান থেকেও চাল কেনার চুক্তি হয়েছে।
ঢাকার ধামরায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে দুপুর থেকে মিছিল সমবেত হন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা। এতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তমিজ উদ্দিন সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা রাখেন বক্তব্যরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি তুলে ধরেন বক্তারা। সবাই বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কুষ্টিয়ায় মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জেরে কর্মী নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দলীয় কর্মী খোকন মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। 12 জানুয়ারি পরিষদ কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন জামায়াতের আমির মোখলেসুর রহমান মুকুল এবং স্থানীয় বিএনপি নেতা রাশেদ মাহমুদ নাসিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় খোকন মোল্লার মৃত্যু হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফুদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ ইজতেমা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে নির্ধারিত সময়ের আগে সব কাজ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ইজতেমা ময়দানের 50% কাজ সম্পূর্ণ হয়েছে। তাই গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এই বছর চটের পরিবর্তে টিনের ছাউনি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেই বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। আগামী 31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন, টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে, পানির বিষয়গুলো আছে, সেই কাজগুলো এখন চলমান আছে। আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি এবং বাকি কাজগুলো আমরা ইজতেমার যে নির্ধারিত সময় তার আগেই আসলে সম্পন্ন করতে পারবো, এই আশা আমরা করছি। উদীচী শিল্পী গোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের 20তম জেলা সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর টাউন হল মাঠে 2 দিনের এই আয়োজন শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন, দলীয় সঙ্গীত পরিবেশন সহ একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা হয়। সম্মেলনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন সাংস্কৃতিক কর্মীরা। এই আয়োজনে ময়মনসিংহ জেলার সহ 8টি শাখার সম্মেলন হতে যাচ্ছে। গোপালগঞ্জ ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। শুক্রবার সকাল 6টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী মারা যান। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। নিহতের সবার বাড়ি কাশিয়ানীর পোনাকাদির পাড়া গ্রামে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস হিরণ্যকান্দি এলাকায় সাম্পান রেস্টুরেন্টের সামনে এলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক সহ অন্য 2 আরোহীর মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের গাড়ি ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত 8টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাস্টালনার নামক দ্রুতগামী একটা বাস ওদেরকে চাপা দেয়, ফলে তারা স্পট ডেথ ওখানে মৃত্যুবরণ করেন। আমরা ওইখানে গেলাম, মুসান্নগর যাওয়ার পরবর্তীতে শুনলাম যে 3 জনে কি মৃত্যুবরণ করছে এবং ওই 2 জনের এমন অবস্থা হয়েছে যে তাদেরকে মুখ দেখে চিনা যাইতেছে না। এগুলো মানা যায় না। এক একজনের এক একটা পরিবার, ওদের ছেলে মেয়ে সবাই এখনো ছোট ছোট। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় পাশ হলো গাজায় যুদ্ধবিরতি ও
বন্দি বিনিময় চুক্তি। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে দিয়ে হামাসের সাথে চুক্তির আওতায় রোববার থেকে প্রথম ধাপে বন্দি বিনিময় শুরু হতে বাধা থাকলো না। চুক্তি অনুযায়ী ৩৩ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। তবে চুক্তিকে স্বাগত জানালেও সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েও গত 2 দিনে হামলা চালিয়ে 110 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করায় ক্ষেপেছে হামাস। ইচ্ছাকৃতভাবে বোমা হামলা জোরদার করে নেতানিয়াহু সেনারা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ব্যর্থ করার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতিতে সম্পৃক্ত সংক্রান্ত মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড হয়েছে। ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড হয়েছে 7 বছরের। পাশাপাশি আল কাদির মামলায় ইমরান খানকে 10 লাখ রুপি জরিমানা গুনতে হবে, যেখানে বুশরা বিবিকে গুনতে হবে $5 লাখ জরিমানা। রাওয়ালপিন্ডির একটি আদালত দিয়েছে এই রায়, যেখানে 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান। এ নিয়ে চতুর্থ বড় কোনো মামলায় বিচার হলো তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন নথি ফাঁস আর অবৈধ বিয়ের মামলা। ইমরান খান এখনও কারাবন্দী, তার বিরুদ্ধে রয়েছে আরও অনেক মামলা। লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27 জনে। এখনও নিখোঁজ কমপক্ষে 31 জন। বাতাসের গতি কমে আসার হাস্ট অঞ্চলে দাবানল শতভাগ নিয়ন্ত্রণে। এদিকে ইটনে, অরসেক ও ক্যালিশার্সে 1/3 অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। দাবানলের কারণে ভূমিধসের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। তাই আরও 1 সপ্তাহ বাড়ি না ফিরতে বাসিন্দাদের অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী সপ্তাহে ঝোড়ো হাওয়া, সান্তা অ্যানা শুরুর পূর্বাভাস থাকায় বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে 82,000 মানুষকে। আরও 90,000 বাসিন্দা রয়েছে সতর্কতার আওতায়। ব্যয় সংগঠনের লক্ষ্যে 5% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ব্রিটিশ জ্বালানি উত্তোলক প্রতিষ্ঠান বিপি। এতে করে চাকরি হারাতে যাচ্ছেন 4,700 কর্মী, 3,000 কন্ট্রাক্টর। চলতি বছর নাগাদ ছাঁটাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্যে 2026 সাল নাগাদ বিপির ব্যয় কমপক্ষে $200 কোটি কমানোর ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও। এই লক্ষ্যে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি তেল ও গ্যাস উত্তোলন ভিত্তিক এই ব্যবসা থেকে সরে আসার প্রক্রিয়া রয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম। ইতিমধ্যে বিশ্বের অন্যতম বড় অফশোর উইন্ড অপারেটর হতে জাপানি প্রতিষ্ঠান জেরার সঙ্গে চুক্তি করেছে বিপি। দক্ষিণ আফ্রিকার স্বর্ণ খনির ভেতরে আটকা পড়ে অন্তত 78 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের স্টিল পয়েন্টস এর স্বর্ণের খনি থেকে গেল 3 দিনে উদ্ধার অভিযান চালিয়ে 78টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছে আরও 216 জন। বেকারত্ব আর অর্থনৈতিক টানাপোড়েনের কারণে বাধ্য হয়ে জিম্বাবুয়ে আর মোজাম্বিক থেকে দক্ষিণ আফ্রিকার স্বর্ণের খনিতে অবৈধভাবে কাজ করতে আসেন অনেক খনি শ্রমিক, যা অনেক বেশি বিপজ্জনক। 2024 সালের আগস্ট থেকে এখন পর্যন্ত 1500 বেশি অবৈধ খনি শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের স্টারশিপ রকেট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ছোড়া স্টারশিপের রকেটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্পেস এক্স। রকেটটি স্যাটেলাইট বহন করেছিল। টেক্সাসের রকেট ফ্যাসিলিটি থেকে উড্ডয়নের 8 মিনিটের মাথায় এটি বিস্ফোরিত হয়ে যায়। রকেটের ধ্বংসাবশেষ যেন কোনো বিমানের উপর না পড়ে নিরাপত্তার স্বার্থে গালফ অব মেক্সিকোর উপর দিয়ে বিমান পরিচালনার নির্দেশ দেয়া হয় এদিন। আসরে দুর্বার রাজশাহীর বিপক্ষে হারের পর বিদেশি ক্রিকেটারদের উপর দোষ ছাপিয়েছেন সিলেটি স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। অন্যদিকে চট্টগ্রাম নিজেদের প্রথম ম্যাচের জয়ের কারণ জানালেন রাজশাহীর ক্রিকেটার সঞ্জামুল ইসলাম।
টিম অনুযায়ী যতটুকু ব্যালেন্স করা যায়, স্ট্রেংথ অনুযায়ী আমরা আজকে মাঠে নামতে পেরেছি। এই জন্য আর সবাই তাদের নিজের প্ল্যানিংয়ে এক্সিকিউট করছে পারফেক্টলি। এইসব উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং, বাট অ্যাট দ্য টাইম আমি যদি ভালো পারফর্ম করি এই জায়গাটাতে, বা যে কোনো প্লেয়ারই করে, অবশ্যই এক্সট্রা তাকে বুস্ট আপ করবে। টপ অর্ডারে আমাদের ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার, যদি ওরা আমাদের সাপোর্ট না করে আসলে আমাদের এই 180 কেন আমরা 150 রানও চেস করতে পারবো না। কোচিং স্টাফদের সাথে কথা বলতে হবে, দেখতে হবে আসলে কী অবস্থা, চেঞ্জ আসতে হবে, চেঞ্জ না আসলে আসলে হচ্ছে না, চেঞ্জ আনতে হবে। মালয়েশিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসর। উদ্বোধনী দিনেই নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষকে হালকাভাবে না নিলে জয় দিয়েই শুরু করার আশা অধিনায়ক সুমাইয়া আক্তারের কণ্ঠে। প্রথমে টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি এবং এই টুর্নামেন্টটি জিততে চাই। আমরা জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা আমাদের সেরাটা দিতে সবসময় প্রস্তুত। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবার ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 8ম জয় পেয়েছে মোহামেডান। মুন্সিগঞ্জের ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়েছে সাদা কালোরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে টেবিল টপাররা। এর ফলও দ্রুত পেয়ে যায় মতিঝিল পাড়ার ক্লাবটি। 12তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইমানুয়েল সানডে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। এবারের আসরে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। পুলিশ এফসির বিপক্ষে তাদের জয় 1-0 গোলে। ম্যাচে জয়সূচক গোলটি করেন মোর্শেদ। একই দিনে বড় ব্যবধানে জয় পেয়েছে ফকিরপুলের উইংম্যানস। ঢাকা ওয়ান্ডার্সকে 4-1 গোলে হারায় ক্লাবটি। নারীদের বিপিএল আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফেব্রুয়ারিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3 দলের টুর্নামেন্টটি, যেখানে একজন করে বিদেশি ক্রিকেটার রাখার সুযোগ থাকছে। একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে গেলে যে ধরনের যে মানের প্লেয়ার দরকার, সেই মানের প্লেয়ার আমার মনে হয় না আমরা এর চাইতে বেশি দল করলে সেটা হতে পারতো। সেটাই বড় কারণ। আমরা এটা ভেবেছিলাম যে 4টা দল নিয়ে করা যায় কি না, সেক্ষেত্রে ওটাই একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করেছি শুধু একটা টুর্নামেন্ট করা না, যেখান থেকে হয়তো প্রোডাকশন হবে, একটা অনেকের হয়তো আয় হবে, এইসব হবে, কিন্তু আমরা আলটিমেটলি যেটা চাই সেটা হচ্ছে খেলার মানটা কিভাবে বাড়ানো যায় সেটা। আমরা মনে করেছি যে 3টা দল নিয়ে যদি আমরা এটা আয়োজন করতে পারি, সেই ক্ষেত্রে খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে কিছু আউটকামও আমাদের ফেভারে আসতে পারে। জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিক পোথাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের বিদায়ের কথা জানান প্রোটিয়া কোচ। মূলত পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পোথাস। যদিও 2026 সালে মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টাইগার এই সহকারী কোচের। এর আগে 2023 সালে তৎকালীন হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রোটিয়া এই কোচকে। গেল বছরের অক্টোবরে হাতুরু চলে যাওয়ার পর পোথাস সবশেষ ওয়েস্ট ইন্ডিজের সফরে দায়িত্ব পালন করেন। সেই সিরিজে টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহুদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসাবে নিয়োগ দেয় বিসিবি। জানা যায় সেই সিরিজের পর বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার কথা ক্রিকেট বোর্ডকে জানায় নিক পোথাস। নরওয়েজিয়ান তারকা ফরওয়ার্ড আর্লিং হাল্যান্ডের সঙ্গে 9.5 বছরের বিশাল এক চুক্তি করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। চুক্তি নবায়নের ফলে আগামী 2034 সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন হাল্যান্ড। আর চুক্তির মাধ্যমে আগের সব রিলিজ ক্লজ বাতিল হয়েছে। 24 বছর বয়সে হাল্যান্ড আগের চুক্তি অনুযায়ী সাপ্তাহিক বেতন পেতেন £4.25 লাখ। পুরনো চুক্তি অনুযায়ী 2027 সালের গ্রীষ্ম পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল হাল্যান্ডের। নতুন চুক্তি যখন শেষ হবে, নরওয়েজিয়ান এই ফরওয়ার্ডের বয়স হবে 34 বছর। 2022 সালে £51 মিলিয়ন রিলিজ ক্লজে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে হাল্যান্ড 126 ম্যাচে করেছেন 111টি গোল। একান্নতম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট 2025 ও কুর্মিটোলা গলফ কোর্সের উদ্বোধন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শুক্রবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে এই কোর্সের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্য সহ প্রায় 500 গলফার এই কোর্সে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক,
প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিলের প্রেসিডেন্ট মাদান আলী ভিরানি, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল তহিদ হোসেন উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।